আমার ভাই ৩৬ বছর বয়সী হয়ে গিয়েছিলেন, কিন্তু তবুও তিনি এখনও অবিবাহিত ছিলেন। আমাকে এবং আমার স্বামীকে একসাথে দেখে ভাইয়ের মনটা ছটফট করত। যখনই আমার স্বামী কোথাও বাইরে যেত, সুযোগ পেয়ে ভাই আমাকে তার রুমে ডেকে নিত অথবা রাত জেগে আমার রুমেই চলে আসতেন। একবার ভাই অফিস থেকে রাত দেরি করে বাড়ি ফিরলেন। এসেই তিনি তার রুমে গিয়ে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লেন। সকালে তাকে চা দিতে আমি তার রুমে গেলাম। সেই সময় তিনি আমাকে তার কাছে ডাকলেন। যখন ভাই সাহেব তার গা থেকে কম্বল সরালেন, তখন সামনের দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। তার গা থেকে কম্বল সরে যেতেই আমার নজর আটকে গেল তার দিকে, কারণ তারটা এত বড় ছিল যে কি বলবো। তারপর তিনি বললেন, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের নূপুর ভ্লগস চ্যানেলে। আমার নাম আরতি। আমার বিয়ে হয়েছে মাত্র ৪ মাস আগে। এই ৪ মাসে আমি আমার স্বামী আর্জনের আচরণে এমন কিছু দেখেছি যা আমাকে ক্রমাগত অস্বস্তিতে ফেলছিল। ছোট হোক বা বড়, যখনই আমি কিছু চাইতাম, আর্জনের একটাই উত্তর হতো, ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে আনব অথবা ভাইয়ের কাছ থেকে টাকা নেব। প্রতিটি সিদ্ধান্তের জন্য আর্জন তার বড় ভাই বিকাশের অনুমতি নিত। আমি বুঝতে পারছিলাম না কেন আমার স্বামী তার প্রতিটি বিষয়ে তার বড় ভাইয়ের উপর নির্ভরশীল। আর্জন এবং বিকাশ দুজনই ভাই। আর্জন ছোট, আর বিকাশ বড় ভাই। বিকাশ এখনও বিয়ে করেননি এবং বাড়িতে একরকম মুখিয়ার ভূমিকা পালন করছিলেন। শুরুতে আমি ভেবেছিলাম এটি শুধু একটি অভ্যাস যা সময়ের সাথে বদলে যাবে। কিন্তু দিন যত গড়াতে লাগল, আমি বুঝতে পারলাম যে এটি আর্জনের আচরণের একটি স্থায়ী অংশ হয়ে গেছে। তাকে প্রতিবার বিকাশের মতামতের প্রয়োজন হতো, তা ছোট বিষয় হোক বা বড় সিদ্ধান্ত। এমনকি আমাদের ব্যক্তিগত বিষয়েও সে বিকাশের পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ নিত না। একদিন আমি ভাবলাম যে আর চুপ করে থাকলে চলবে না। আমি এই বিষয়টি সরাসরি আর্জনের সামনে তুলে ধরতে চাইলাম। আমি ভেবেছিলাম যে আমি আর্জনের সাথে খোলাখুলি এই বিষয়ে কথা বলব। রাতের সময় ছিল, খাবার খাওয়ার পর আমি আর্জনকে বললাম, আর্জন, আমার তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। আর্জন আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। আমি সংযতভাবে আমার কথা শুরু করলাম। আমি বললাম, এই ৪ মাসে আমি একটি জিনিস লক্ষ্য করেছি। যখনই আমি তোমাকে কিছু বলি বা কিছু চাই, তুমি সবসময় বলো, ভাই সাহেবের কাছ থেকে জিজ্ঞেস করে আনব অথবা ভাই সাহেবের কাছ থেকে টাকা নেব। আমি বুঝতে পারছি না যে প্রতিটি জিনিসের জন্য তোমাকে তার কাছে যেতে হয় কেন। আর্জন কিছুক্ষণ চিন্তা করে বলল, তুমি জানো না ভাই সাহেব আমাদের জন্য কত কিছু করেছেন। তিনি তার সমস্ত সুখের কুরবানি দিয়েছেন যাতে আমরা সবাই সুখে থাকতে পারি। আমি তার ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমি বুদ্ধিমত্তার সাথে বললাম, আমি বুঝতে পারি যে তিনি তোমার জন্য অনেক কিছু করেছেন এবং আমি তাকে সম্মান করি। কিন্তু এখন তোমার নিজেরও একটি জীবন আছে, আমাদেরও একটি জীবন আছে। আমি তোমার সাথে একটি নতুন জীবন শুরু করতে চাই যেখানে আমরা দুজনেই আমাদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি, কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ ছাড়াই। আর্জন গভীর শ্বাস নিয়ে বলল, আমি বুঝতে পারছি তুমি কি বলছ, কিন্তু ভাই সাহেব সবসময় আমার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি তার পরামর্শ ছাড়া কিছু করতে ভয় পাই। আমি চাই না যে আমি কোনো ভুল করি। আমি ধীরে ধীরে আর্জনের হাত ধরে বললাম, ভুল আমরা সবাই করি, কিন্তু এটাই তো শেখার উপায়। যদি আমরা প্রতিবার অন্যের মতামতের উপর নির্ভর করি, তাহলে আমরা আমাদের জীবনে কখনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারব না। আমি চাই যে আমরা দুজন মিলে আমাদের সিদ্ধান্ত নিজেরাই নিই, তা ছোট হোক বা বড়। আমি আমার স্বামী আর্জনকে জিজ্ঞেস করলাম যে ভাইজা কেন বিয়ে করেননি। তখন তিনি উত্তর দিলেন, এখনও পর্যন্ত আমিও এর কারণ বুঝতে পারিনি। ভাইয়ের বিয়ে করার ইচ্ছা ছিল না, তাই মা আমার বিয়ে দিয়েছেন। এখন বিকাশ ৩৬ বছর বয়সী হয়ে গেছেন। ধীরে ধীরে আমি সব বুঝতে পারছিলাম যে আমার শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি জেটজিরি। এই দিনগুলোতে তার স্বাস্থ্য কিছুটা ঠিক ছিল না। অফিসে যেতেন, কিন্তু ধীরে ধীরে সামান্য জ্বর ম্যালেরিয়ায় পরিণত হল। তখন তাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হল। এই দিনগুলোতে হাসপাতালে টিফিন নিয়ে যাওয়া এবং আনার কারণে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। ১৪ দিন পর ভাই সাহেবকে হাসপাতাল থেকে বাড়ি আনা হল। লম্বা সময় হাসপাতালের চক্কর কাটতে কাটতে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। বাড়িতে কাজের জন্য নৌকরানি ছিল, কিন্তু বাড়ির লোকেরা আমার হাতের খাবার বেশি পছন্দ করত। নৌকরানির হাতের চা কেউ খেত না। শাশুড়ি মা আমাকে রুটি বানাতেও বলতেন। একদিন আমি শাশুড়ি মাকে বললাম, মা, আমার খুব দৌড়াদৌড়ি হচ্ছে। আর্জনের জন্য আলাদা খাবার বানাতে হয়, তারপর ভাইদের জন্য মরিচমসলা ছাড়া খাবার বানাতে হয় এবং আপনাকেও আলাদা খেতে হবে। এখন ভাইয়া কিছু দিন বাড়িতেই বিশ্রাম নেবেন, তাই তার দেখভাল আপনি করে নিন। তখন শাশুড়ি মা বললেন, আরতি, তুমি এখনও তরুণ, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে কি করে।
আগে আমাদের যৌথ পরিবার ছিল। তোমার বয়সে আমি কত কাজ করেছি তার ধারণাও তোমার নেই। এখন বাচ্চারা বড় হয়ে গেছে, তাই পরিবার আলাদা হয়ে গেছে। আজকালকার মেয়েরা যৌথ পরিবারে কিভাবে থাকবে? এখনই তুমি বুড়ো শাশুড়ি আর জ্যাঠাকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছ। তোমার কাজে সাহায্য করার জন্য বাড়িতে কাজের মেয়ে আছে। তারপরও তোমার এত ক্লান্তি কেন হচ্ছে? শুধু কয়েকটা রুটি বানানো, তাতে এত সমস্যা কি? যখন আমি এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম, তখন থেকে আমি আমার শাশুড়ি মাকে কখনো রান্নাঘরে কিছু করতে দেখিনি গু। শাশুড়ি মায়ের কথা শুনে আমার মনে গভীর বিষাদ ছেয়ে গেল। আমি জানতাম যে তার কথা সঠিক, কিন্তু একই সাথে আমি অনুভব করছিলাম যে শাশুড়িমা আমার অবস্থাটা পুরোপুরি বুঝতে পারছেন না। এখন আমি কিভাবে তাকে বোঝাই যে বিষয়টা শুধু ক্লান্তির নয়? একদিন দুপুরে যখন আমি ভাইয়াকে দুধ দিতে গেলাম, তখন জ্যাঠাজি উঠলেনই না। তিনি বললেন যে তার শরীরে খুব ব্যথা হচ্ছে, তিনি একটু উঠতে পারবেন না। আমি তাকে নিজের হাতে দুধ খাওয়ালাম এবং যখন তার মাথা আমার কোলে রাখলাম, তখন তিনি যেন অন্য কিছুই দেখছিলেন। তার চোখে এক অদ্ভুত চমক দেখা যাচ্ছিল। আমি বুঝতে পেরেছিলাম যে ভাইজা কি চাইছেন। আমি তরুণ ছিলাম, কিন্তু অবিরাম কাজ করা এবং দুজনের দেখভাল করার কারণে আমার ক্লান্তি বেড়ে গিয়েছিল। হাসপাতালের চক্কর, বাড়ির কাজ এবং সবার আলাদা আলাদা প্রয়োজন মেটানো, এসব মিলিয়ে আমাকে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত করে তুলছিল। কাজের মেয়ে থাকা সত্ত্বেও বাড়ির লোকেরা আমার হাতের খাবার পছন্দ করায় আমাকে আরও দায়িত্বশীল করে তুলছিল। আমি অনুভব করছিলাম যে আমার পরিশ্রমকে হয়তো যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। শাশুড়ি মায়ের তিরস্কার এবং তার প্রত্যাশার মধ্যে আমি নিজেকে এক কঠিন পরিস্থিতিতে আবিষ্কার করলাম। আমার মনে হচ্ছিল যে আমার পরিশ্রম ও নিষ্ঠাকে উপেক্ষা করা হচ্ছে, কিন্তু তবুও আমি জানতাম যে এই বাড়িতে আমার ভূমিকা গুরুত্বপূর্ণ এবং আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে। আমি এক গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বললাম, মা, আমি ক্লান্তির কথা এজন্যই বলছি কারণ এসব আমার জন্য নতুন। আমি চেষ্টা করছি যে সবার প্রয়োজন মেটাতে পারি, কিন্তু মাঝে মাঝে একটু বিশ্রামও দরকার হয়। আপনি যদি একটু সাহায্য করেন তাহলে আমার অনেক রেহাই মিলবে গি। শাশুড়ি মা কিছু উত্তর দিলেন না। একদিন তিনি বললেন, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে কিছু দিনের জন্য আমার বোনের বাড়ি যেতে হবে। এতে আমি বললাম, ঠিক আছে শাশুড়ি মা, আপনি কোনো কাজ আমার উপর চাপাবেন না। যেখানে যেতে হবে তাড়াতাড়ি যান। কি এই কড়া কথা শুনে তিনি বললেন, এত তাড়াতাড়ি নয়, যখন যাব তখন তোমাকে বলে দেব। এরপর 1 মিনিট ধরে বক্তৃতা দিয়ে তিনি সব কাজ আমার উপর চাপিয়ে দিলেন। ভাইয়ার অসুস্থতার কারণে তার অফিসের অনেক কাজ আরেকজনকে সামলাতে হচ্ছিল, তাই সে রাতে দেরি করে বাড়ি ফিরত। একদিন দুপুরে যখন আমি ভাইয়াকে দুধ দিতে গেলাম, তখন দেখলাম যে তার শরীরে খুব ব্যথা হচ্ছে, তিনি একটুও হাত তুলতে পারছেন না। আমি তাকে নিজের হাতে দুধ খাওয়ালাম এবং দুধ খাওয়ার পর তার মুখ আমার শাড়ির আঁচল দিয়ে মুছে দিলাম। আমি যেই আঁচল সরালাম, তিনি আমাকে এক ভিন্ন দৃষ্টিতে দেখতে লাগলেন। ভাইয়ার অসুস্থতার সময় সারা দিন আমি তার পাশেই বসে থাকতাম, কারণ তার যে কোনো সময় কোনো কিছুর প্রয়োজন হতে পারে। আমি তাকে নিজের হাতেই খাওয়াতাম। ভাইজা তার স্বাস্থ্য ঠিক না হওয়ায় পুরো সপ্তাহের ছুটি নিয়েছিলেন। এই সপ্তাহের 4 দিন কেটে গিয়েছিল এবং এই 4 দিনে আমি তার খুব যত্ন নিয়েছিলাম। আমার এই যত্নে জ্যাঠাজি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি আমাকে বললেন, আরতি, তোমার কি চাই? যা ইচ্ছে আমি তোমাকে দিয়ে দেব। আমি বললাম, ভাইজা, গত সপ্তাহে আমি একটা নতুন সোনার নেকলেস দেখেছিলাম, সেটা লেটেস্ট ডিজাইনের ছিল এবং সেটা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু আর্জন টাকার অভাবে সেটা নিতে মানা করেছিল ও আমি হতাশ হয়ে কথা বলেছিলাম, কারণ এখন সুযোগ পেয়ে আমি এটা ছাড়তে চাইনি। জ্যাঠাজি বললেন, আরতি, তোমার নেকলেস পছন্দ হলে তুমি আমাকে একবার বলতে পারতে না? আমি তখনই তোমাকে সেটা কিনে দিতাম। এরপর তিনি আমাকে সঙ্গে সঙ্গে তার কার্ড দিয়ে দিলেন এবং সন্ধ্যায় গিয়ে আমি সেই নেকলেস কিনে নিলাম। নেকলেসটা হাতে পেয়ে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। ধীরে ধীরে আমাদের চোখে চোখ পড়তে পড়তে আমরা দুজন এক অপর। আমি জেটজির অসুস্থতার সময় তার দেখাশোনা করতে এসেছিলাম, কিন্তু সাহেবের দেখাশোনা করতে করতে আমাদের মধ্যে এমন কিছু হয়ে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। জেটজি আমাকে যে নেকলেসটি দিয়েছিলেন তা দেখে আর্জন অবাক হয়ে গেল। সে বলল, ভাইজা আমাকে কখনো এত দামি শপিং করতে দেননি, তাহলে একবারে তোমাকে এত বড় শপিং কিভাবে করিয়ে দিলেন? আমি এটা বিশ্বাস করতে পারছি না। ভাইজা তার ছোট ভাইকে আজ পর্যন্ত এত শপিং কখনো করাননি। মাত্র 3 দিনের মধ্যে ভাইজা আমার প্রতি এতটা আকর্ষণ অনুভব করলেন যে আমার একটি কথায় তিনি আমার যা ইচ্ছা ছিল তা পূরণ করে দিলেন। যাই হোক, ভাইয়া অসুস্থ ছিলেন, তাই অফিসে যেতে পারছিলেন না। সেই সময় কোম্পানির একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল যা অন্য শহরে হওয়ার কথা ছিল।
ভাইয়ার অসুস্থতার কারণে তিনি নিজে যেতে পারেননি, তাই তিনি তার জায়গা আর্জনকে পাঠিয়ে দিলেন। পরের 4 দিন আর্জনকে বাইরের শহরে থাকতে হবে। সেই দিন সকালে আর্জন যখন শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, তারপর আমি গোসল করতে গেলাম। যখন আমি গোসল করে বের হয়ে এলাম, তখন আমার ভেজা চুলে তোয়ালে জড়িয়ে ছিল। যেই আমি তোয়ালে সরিয়ে চুল শুকানো শুরু করলাম, ভাইয়ার কণ্ঠ শুনতে পেলাম। তিনি আমাকে আমার নাম ধরে ডাকছিলেন। ভাইয়ার জোরালো কণ্ঠ শুনে আমি বুঝতে পারলাম যে তিনি কতক্ষণ ধরে আমাকে ডাকছিলেন। কিন্তু শাশুড়িমা বাড়িতেই ছিলেন, তাই তিনি তার ছেলের কণ্ঠকে উপেক্ষা করে দিলেন। শাশুড়িমা নিজেকে কাজ থেকে দূরে রাখার অভ্যাস ছিল, তাই তিনি সারাদিন বাইরে গল্পগুজব করতে যেতেন। তখনই আমি দৌড়ে ভাইয়ার ঘরে গেলাম। দৌড়ানোর সময় আমার চুল থেকে জড়ানো তোয়ালেও পড়ে গেল। ঘরে পৌঁছে আমি বললাম, ভাইজা, আপনার কিছু দরকার ছিল? আমি গোসল করছিলাম, তাই আপনার কণ্ঠ শুনতে পাইনি। ভাইজা বললেন, আরতি, আজ আমার একটু তাড়াতাড়ি ক্ষুধা পেয়েছে। যদি নাস্তা পাওয়া যেত তাহলে ভালো হতো, তাই আমি তাড়াতাড়ি নাস্তা বানানোর সিদ্ধান্ত নিলাম। যাওয়ার আগে আমি ভাবলাম ভাইয়াকে তার নাস্তার আগের ওষুধটা দিয়ে দিই। তার ওষুধের বাক্স তার বিছানার পাশে রাখা ছিল, কিন্তু বাক্সটা বেশ নিচে ছিল। যেই আমি তা নিতে নিচে ঝুঁকলাম, আমার পিঠে ভাইয়ার হাতের স্পর্শ পেলাম। আমি তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে তাকালাম। কিছু বলতে যাচ্ছিলাম, ভাইয়া বললেন, আরতি, তোমার পিঠে তোমার ভেজা চুলের পানি পড়ছিল। ভেজা চুলে তুমি আরও বেশি সুন্দর লাগছ। ও সকাল সকাল ভাইজা আমার সৌন্দর্যের প্রশংসা করতে লাগলেন। তার কথায় হাসতে হাসতে আমি তাড়াতাড়ি নাস্তা বানাতে চলে গেলাম। নাস্তায় আমি তার পছন্দের গাজরের হালুয়া বানালাম। আমার হালুয়া খেয়ে ভাইজা সবসময় আমার প্রশংসা করতেন, কিন্তু আজ তিনি আমার কিছু বেশি প্রশংসাই করছিলেন। ভাইজা সাহেবের অসুস্থতার কারণে আমি তাকে হাতে করে খাওয়াতাম। সেই রাতে যখন আমি তাকে রুটি খাওয়াচ্ছিলাম, তিনি আমার আঙুল কেটে দিলেন। এতদিনে এটা প্রথমবার ঘটল। আমি বুঝতে পারলাম না যে তিনি ইচ্ছাকৃতভাবে এটা করেছিলেন নাকি ভুলে একটু জোরে কেটে ফেলেছিলেন, যাতে আমার ব্যথা লাগল। ভাইজা সাহেব আমার হাতটি 2 হাতে শক্ত করে ধরে ফেললেন। আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলেন। ভাইজা আমাকে এক ভিন্নভাবে দেখে বললেন, আরতি, আমার স্ত্রীও তোমার মতো হওয়া উচিত ছিল। তার কথা শুনে আমি খুশি হলাম, কারণ আমার মনে হলো তিনি বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। তারপর তিনি বললেন, আমাকে তোমার মতো নয়, বরং এখন তোমাকেই চাই। তোমার মতো তো আমি খুঁজেই পাব না। তার এই কথায় আমার মনে গভীর প্রভাব পড়ল। তিনি বললেন, বুঝে নাও যে স্ত্রী হিসেবে আমি তোমাকেই চাই। এর মানে ছিল যে ভাইয়ার আমার প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাচ্ছিল। তখন আমি তার কথায় বেশি গুরুত্ব দিইনি, কিন্তু ধীরে ধীরে আমিও তার দিকে আকৃষ্ট হতে শুরু করলাম। ভাইয়ার অসুস্থতা আমাদের একে অপরের আরও কাছে আসার সুযোগ দিয়েছিল। এই দিনগুলোতে ভাইজা আমার সাথে বেশি কথা বলতে শুরু করেছিলেন এবং তার অনুভূতি প্রকাশ করতে লাগলেন। সেই দিন আমার মনে হতে শুরু করেছিল যে ভাইয়ার কাছে আমি পছন্দনীয় হয়ে উঠছি। ভাইয়ার কথা এবং তার আচরণ আমাকে এক অদ্ভুত দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। একদিকে আমি তার প্রতি আকৃষ্ট হচ্ছিলাম, অন্যদিকে তার কথায় এবং দৃষ্টিভঙ্গিতে যে পরিবর্তন আসছিল তা আমি বুঝতে পারছিলাম না। ভাইয়ার অসুস্থতা আমাদের একে অপরের আরও কাছে নিয়ে এসেছিল, কিন্তু এই নিকটত্বের সাথে সাথে আমার মনে অনেক প্রশ্ন জেগে উঠছিল। যখন তিনি আমার প্রশংসা করেছিলেন, তখন আমি এটাকে সাধারণ ভেবেছিলাম। কিন্তু যখন তিনি বললেন যে তিনি আমার মতো নয়, বরং আমাকেই চান, তখন আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি হল। আমি বুঝতে পারছিলাম না যে ভাইজা আসলে কি বলতে চাইছেন। এটা কি তার অসুস্থতার কারণে বলছিলেন, নাকি সত্যিই এমনটা অনুভব করছিলেন। একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা এবং আমার আঙুল কেটে দেওয়া, এসব ইঙ্গিত দিচ্ছিল যে তাদের মনে কিছু পরিবর্তন এসেছে যা আগে ছিল না। আমার মনেও তাদের প্রতি ধীরে ধীরে আকর্ষণ বাড়তে শুরু করেছিল, কিন্তু এই পরিস্থিতি বেশ জটিল ছিল। এই দিনগুলোতে ভাইজা আমার সাথে বেশি কথা বলতে শুরু করেছিলেন, কিন্তু তার অনুভূতি প্রকাশ করতেও বেশি খুলে গিয়েছিলেন। তবে আমি বুঝতে পারছিলাম না যে এটি সঠিক নাকি ভুল। দেখতে দেখতে ভাইয়ার ছুটি শেষ হতে শুরু করল এবং আমার স্বামী আর্জনও বাড়ি ফিরে এলেন। আর্জনের বাড়ি ফেরার পর রাতে তিনি আমাকে বললেন, ভাইজা তোমাকে নেকলেস দিয়েছেন এবং শপিং করার জন্য তার কার্ডও দিয়েছেন। তিনি তোমার এত যত্ন নেন, তাহলে তুমি তার কাছ থেকে আমার জন্য 5 লাখ চেয়ে নাও। আমার কিছু জরুরি প্রয়োজন এবং আমার টাকা দরকার। আর্জন এবং আমার মধ্যে একটি ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে উঠছিল এবং আমি তার উদ্দেশ্য বুঝতে পারছিলাম না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার এত টাকার প্রয়োজন কেন? তিনি উত্তর দিলেন, আমার একটি গাড়ি কিনতে হবে, এটা আমার স্বপ্ন। আমি সম্মতি দিলাম এবং আর্জন ঘুমিয়ে পড়লেন।
তারপর আমি আমার ঘর থেকে বেরিয়ে এলাম কারণ আমি ভাইয়াকে হলুদ দেওয়া দুধ দিতে ভুলে গিয়েছিলাম। গত কয়েকদিন ধরে ভাইয়া ক্যালসিয়ামের অভাবে হলুদ দেওয়া দুধ পান করছিলেন, তাই আমি প্রতিদিন রাতে তাকে দুধ দিতাম। সেই রাতেও আমি তার ঘরে দুধ নিয়ে গেলাম। দুধের গ্লাস তার ঘরে রেখে আমি বেরোতে যাচ্ছিলাম, তখন ভাইজা আমার হাত ধরে ফেললেন। তিনি বললেন, আরতি, এত তাড়াতাড়ি যাচ্ছ কেন? বসো, আমি তোমার সাথে কথা বলতে ভালোবাসি। ভাইজা আমার ছোটখাটো কথায় মন দিচ্ছিলেন। তিনি বললেন, এই নাইটি তোমার উপর খুব সুন্দর লাগছে। তুমি তো খুবই সুন্দর দেখতে। আমার এত প্রশংসা তো আর্জনও করেনি। আমার মনে হতে শুরু করল যে ভাইয়ার আমার প্রতি অনুভূতি বদলে গেছে। আমি সাহস করে বললাম, ভাইজা, আমার কিছু প্রয়োজন ছিল এবং তার কাছ থেকে 5 লাখ চেয়ে নিলাম। যদি আমি আর্জনের নামে টাকা চাইতাম তাহলে তিনি কারণ জিজ্ঞাসা করতেন এবং সম্ভবত টাকাও দিতেন না। কিন্তু আমি আমার নামে টাকা চাইলে ভাইজা আমাকে কিছু বললেন না, বরং তিনি অন্য কথাই বলতে শুরু করলেন। তিনি বললেন, আরতি, যখন তুমি আর্জনের সাথে থাকো তখন আমার তার উপর ঈর্ষা হয় কারণ তার তোমার মতো সুন্দর স্ত্রী আছে। কখনো কখনো আমি ভাবি, তুমি আমার সাথে কেন নেই? কথা বলতে বলতে তিনি আমার চুলে হাত বুলাতে শুরু করলেন। আমাদের মধ্যে কিছু ঘটতে চলেছিল, কিন্তু হঠাৎ ভাইজা আমার থেকে দূরে সরে গেলেন। আমি কখনো তাকে না বলিনি, এর মানে হলো সেই সব কথার মধ্যে কোথাও না কোথাও আমার সম্মতি ছিল। এখন ভাইজা আমার থেকে দূরে সরে গেলেন। তারপর তিনি আমাকে সেখান থেকে যেতে বললেন। কিছুক্ষণ আগে তিনি আমার কাছাকাছি আসার চেষ্টা করছিলেন, কিন্তু হঠাৎ এমন কি হল আমি বুঝতে পারলাম না। সেই রাতের পর 4 দিন ধরে ভাইজা আমার সাথে একবারও কথা বলেননি। তিনি নিঃশব্দে আমার হাতে 5 লাখের চেক দিয়ে দিয়েছিলেন। আমি সেই চেক আর্জনকে দিলাম। আর্জুন বললেন, ভাইজা এত উদার হয়ে গেলেন কি করে? এটা তো আমি বুঝতে পারছি না। তিনি তো প্রতিদিন হিসাব নেন, আর তোমাকে একবারে এত বড় অঙ্ক দিয়ে দিলেন কি? ভাইজা এবং আমার মধ্যে কী ধরনের সম্পর্ক গড়ে উঠছিল সে সম্পর্কে আর্জনের কোনো খবরই ছিল না। আমি তার কথায় শুধু মাথা নাড়লাম। পরের 5 দিন পর থেকে শাশুড়ি তার বোনের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি সকাল সকাল আমাকে 5 কিলো লাড্ডু এবং অনেক মিষ্টি আনানো হয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে সে বোনের বাড়ি যাচ্ছে নাকি পিকনিকে। আমি শাশুড়ি মায়ের জন্য সব কিছু প্রস্তুত করে দিয়েছিলাম এবং এই প্রস্তুতিতে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে সকাল থেকে চা পর্যন্ত খাইনি। উঠার পর থেকে আমি শুধু মুখ ধুয়ে ঘর থেকে বের হয়েছিলাম। শাশুড়ি মায়ের সব শপিং 10টার মধ্যে করিয়ে দিয়েছিলাম। তারপর সে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল। সেই দিন 12টা বেজে গিয়েছিল এবং আমার গোসলের সময়ও হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর শাশুড়ি মা তার বোনের বাড়ি চলে গেলেন এবং আর্জুনও অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেলেন। এই সময় ভাই সাহেবও অফিসের জন্য বেরোচ্ছিলেন। বাড়িতে এখন আমি একা ছিলাম। কাজের মেয়েও সব কাজ সেরে চলে গিয়েছিল। সবাই চলে যাওয়ার পর আমি আরাম করে গোসল করতে বাথরুমে চলে গেলাম। গোসলের পর আমি আমার রুমে শাড়ি পরছিলাম। আমি শুধু পল্লুই পরেছিলাম, এমন সময় আমার রুমের দরজা খুলে গেল এবং সামনে থেকে জেঠজি ভেতরে এলেন। তাকে দেখে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম, কারণ আমার শরীরে পল্লুও ঠিকমতো ছিল না। আমি তাড়াতাড়ি পল্লু পরতে লাগলাম। জেঠজি আমার দিকে এগিয়ে এসে বললেন, আরতি, এত তাড়াহুড়োর দরকার নেই। তোমার শুধু একটু শাড়িই তো এলোমেলো হয়েছে। আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। এখন বাড়িতে কেউ নেই, তাই আমি অর্ধেক পথ থেকে ফিরে এসেছি। ভাইয়া বাড়িতে কাউকে না পেয়ে আমার সাথে এমন কি গোপন কথা বলতে চাইছিলেন? আমার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি ভাবছিলাম, এমন সময় ভাই সাহেব আমার সামনে এসে আমাকে ক্ষমা চাইতে লাগলেন। জেঠজির ক্ষমা চাওয়ার এই পদ্ধতি আমার জন্য খুবই অদ্ভুত ছিল। আমার মনে প্রশ্নের ঘূর্ণিঝড় চলছিল যে শেষ পর্যন্ত ভাইয়ার কি বলার ছিল যে তিনি এত সাসপেন্স তৈরি করলেন। যখন ভাইয়া আমার সামনে এসে ক্ষমা চাইতে লাগলেন, তখন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া, আপনি আমাকে কি জন্য ক্ষমা চাইছেন? জেঠজি বললেন, আরতি, 4 দিন আগে যখন তুমি রাতে আমাকে হলুদ দুধ দিতে এসেছিলে, তখন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম এবং তোমাকে রুম থেকে চলে যেতে বলেছিলাম। সেই দিন আমার আচরণ আমাকে খুব খারাপ লাগিয়েছে, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি বললাম, কোনো ব্যাপার না ভাইয়া, আমার আপনার সেই আচরণে একটুও খারাপ লাগেনি। আপনি তো আমার নিজের মানুষ। আমার এই কথা শুনে ভাইয়া আরও বেশি আমার কাছাকাছি চলে এলেন। তিনি বললেন, তোমার এই আপনত্ব আমাকে পাগল করে দেবে। এরপর তিনি আবার আমার সাথে নিকটতা বাড়ানোর চেষ্টা করলেন। এবার আমি তাকে থামানোর বদলে আমিও পুরোপুরি তার সাথে সাড়া দিতে লাগলাম।
এবং সেই সব ঘটতে চলেছিল, এমন সময় হঠাৎ ভাই সাহেব আমাকে কাছ থেকে দূরে সরিয়ে দিলেন এবং ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেলেন। এই আচরণে আমার রাগ হতে লাগল। বারবার আমার কাছাকাছি এসে আমার অনুভূতিকে জাগিয়ে মুহূর্তেই দূরে চলে যাওয়া আমার বিরক্তিবোধ বাড়িয়ে দিচ্ছিল। ভাইয়া আবার এমন করলেন, কিন্তু এবার আমি ঠিক করলাম যে আমি তার কাছেই যাব। সেই রাতে জেটজির আচরণ আমাকে পুরোপুরি বিভ্রান্ত করে দিয়েছিল। যখন তিনি আমাকে ক্ষমা চাইলেন এবং আবার কাছে এসে নিকটতা বাড়ানোর চেষ্টা করলেন, তখন আমার মন আরও অস্থির হয়ে উঠল। আমি তার ইচ্ছাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করলাম। তার হঠাৎ করে দূরে চলে যাওয়ার কারণ কি ছিল? তার মনে কি সত্যিই আমার প্রতি কোনো অনুভূতি ছিল, নাকি এসব কিছুই ভুল বোঝাবুঝি? যখন আমি রাতে বিছানায় শুয়েছিলাম, তখন জেটজির আচরণ নিয়ে ভাবতে ভাবতে ঘুম আমার থেকে দূরে ছিল। আমার মনে বারবার সেই দৃশ্যই ঘুরপাক খাচ্ছিল, তার ক্ষমা চাওয়া, তার নিকটতা, এবং তারপর হঠাৎ করে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। এসব কিছু বোঝা আমার জন্য কঠিন হয়ে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম না যে তার এই আচরণের কী অর্থ হতে পারে। সেই সময় শাশুড়ি মা বাড়িতে ছিলেন না এবং আর্জনও কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে চলে গেলেন। তাই আমি সুযোগ দেখলাম। যখন আমার নিশ্চিত হলাম যে আর্জন গভীর ঘুমে আছেন, তখন আমি ধীরে ধীরে তার পাশ থেকে উঠে বাইরে চলে গেলাম। আমি নিজেকে টেনে নিয়ে জেটজির রুমে পৌঁছলাম। ভাইয়া ঘুমোতে দেখাচ্ছিলেন। আমি তার কাছে পৌঁছলাম, এমন সময় হঠাৎ রুমের লাইট জ্বলে উঠল। পিছনে ফিরে তাকাতেই দেখলাম সামনে আর্জন দাঁড়িয়ে আছে। আর্জন বলল, আরতি, তুমি আমার ভাইয়ের সাথে কি করছ? আর্জন হঠাৎ আমাকে ভাই সাহেবকে হাত দিতে দেখে তৎক্ষণাৎ আমার হাত ধরে ফেলল এবং আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করলাম। আমাদের শোরগোলে ভাইয়াও ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি কিছুই বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। আর্জন বলল, ভাইয়া, আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনাকে সাথে কোনো অন্যায় হতে দেব না। আমার স্ত্রী আপনার সাথে এমন কিছু করবে, এটা আমি কল্পনাও করিনি। কে এ কথা শুনে জেটজিও হতবাক হয়ে গেলেন। জেটজি আর্জনকে শান্ত করলেন এবং বললেন, আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আরতি কিছু ভুল করতে পারে। তারপর ভাই সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, আরতি, এসব কি হচ্ছে? তুমি আমার সাথে কি করতে যাচ্ছিলে? আমি ধীরে ধীরে বলতে শুরু করলাম, ভাইয়া, আমি আপনার সব স্পর্শ করে দেখতে চাইছিলাম যে আপনার মৌসুম হয় কিনা, কোনো গোপন রোগ আছে কিনা। কারণ আমার সন্দেহ হচ্ছিল যে আপনার মধ্যে কোনো ঘাটতি আছে এবং আপনার মৌসুম হয় না। আপনি ৩৬ বছরের হয়ে গেছেন এবং আপনার এত সম্পত্তি আছে, তবুও আপনি কেন বিয়ে করলেন না? এবং আর্জন, আমি আপনাকে কয়েকবার এ সম্পর্কে জিজ্ঞাসা করেছি, কিন্তু আপনিও কিছু বলেননি। আমি ভেবেছিলাম হয়তো দাদা তার কোনো ঘাটতি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। আমাকে এটি পরীক্ষা করতে হয়েছিল, তাই আমি চেক করতে চেয়েছিলাম। আমার কথা শুনে জেটজি বললেন, আরতি, তোমাকে কে বলেছে যে আমার মধ্যে কোনো ঘাটতি আছে? তুমি এমন কেন ভেবেছ? আমি উত্তর দিলাম, দাদা, কয়েকবার আপনি আমার কাছাকাছি এসে থেমে গেছেন। আপনার কথায়ও এক ধরনের দ্বিধা ছিল। তাই আমি সত্য জানতে চেয়েছিলাম যে আপনার মধ্যে সত্যিই কোনো ঘাটতি আছে কিনা, বা বিয়ে না করার অন্য কোনো কারণ আছে। এই কারণেই আমি আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতাম। দাদা, এখন সত্য বলুন, আপনার মধ্যে কোনো ধরনের ঘাটতি আছে যা আপনাকে বিয়ে করতে অস্বীকার করাচ্ছে? জেটজি তখন গম্ভীর স্বরে বললেন, আমার মধ্যে কোনো ধরনের ঘাটতি নেই। আমার বিয়ে না করার শুধুমাত্র একটি কারণ আছে এবং তা হল আমার প্রেম। যখন আমি ২০ বছর বয়সী ছিলাম, তখন থেকেই আমি আমার শৈশবের বন্ধু পায়েলকে বিয়ে করতে চেয়েছিলাম। পায়েল আমাকে খুব ভালোবাসত এবং তার পরিবারও আমাদের বিয়ের জন্য অনুমতি দিয়েছিল। আমি আমার মায়ের কাছেও অনুমতি নিতে চলেছিলাম, কিন্তু কয়েক দিনের মধ্যেই আমরা জানতে পারলাম যে পায়েলের ব্রেন টিউমার হয়েছে। তার বাবা-মা তার চিকিৎসা শুরু করেছিলেন, কিন্তু চিকিৎসার সময় টাকার অভাব হয়ে গেল এবং পায়েল তার জীবন হারাল। সেই সময় আমার কাছে এত টাকা ছিল না যে আমি আমার প্রেমকে বাঁচাতে পারি। সেই দিনের পর থেকে আমি বিয়ের চিন্তা আমার মাথা থেকে বাদ দিয়েছি এবং শুধু টাকা কামানোর সিদ্ধান্ত নিয়েছি। মা সবসময় আমাকে বিয়ের জন্য চাপ দিতেন, কিন্তু পায়েল ছাড়া আমি অন্য কারো সাথে বিয়ে করতে পারিনি, কারণ আমার হৃদয়ে শুধু সে ছিল। কখনো কখনো তোমাকে এবং আর্জনকে একসাথে দেখে আমার বিয়ের ইচ্ছা হতো, কিন্তু যখনই আমি তোমার সাথে কথা বলতাম, আমার পায়েলের কথা মনে পড়ে যেত। শেষ পর্যন্ত আমি আমার মনকে বুঝে ফেললাম যে যতই চেষ্টা করি না কেন, আমি পায়েল ছাড়া অন্য কারো সাথে বিয়ে করতে পারব না। কথা বলতে বলতে দাদার চোখ থেকে অশ্রু চলে এল। তারপর আর্জন তাকে সামলে নিল। এরপর আমি বললাম, দাদা, আমি আপনার জন্য খুব চিন্তিত হই। আপনি হৃদয় থেকে খুব ভালো মানুষ এবং এত টাকাও উপার্জন করেন। আপনি আপনার ছোট ভাইকেও সঠিক পথ দেখিয়েছেন।
কাল আমাদের সন্তান আপনাকে বড় পাপা বলবে, কিন্তু সে আপনাকে পাপা বলবে না। যতই হোক, আপনার সন্তান এবং আমাদের সন্তানের মধ্যে কিছুটা তফাৎ তো থাকবেই। কালকে বাচ্চাদের পড়াশোনার জন্য আমাদের অন্য শহরে যেতে হতে পারে। শাশুড়ি মায়ের এখন আর কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত সে আমাদের সাথে কত বছর থাকবে এটা বলা যায় না। আপনি কতদিন একা জীবন কাটাবেন? এখনও আপনার বিয়ের সময় যায়নি। একবার কোনো মেয়েকে আপনার জীবনে একটু সময় দিয়ে দেখুন, নিশ্চিতভাবেই আপনি তার মধ্যেও আপনার পায়েলকে খুঁজে পাবেন। আপনার ঘর বাঁধতে দেখে মাও সন্তুষ্ট হবেন। দাদা, দয়া করে এখন বিয়ের কথা ভাবুন। এখনও আপনার বিয়ের সময় যায়নি। এত দিনে আপনি বিয়ে করে ফেলুন। এই কারণেই আমি এইসব চেষ্টা করছিলাম। আমার কথা শেষ হতে না হতেই আরজন আমার কাছে এবং দাদার কাছে ক্ষমা চাইতে শুরু করল। সে বলল, আরতি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমার বড় ভাই যে আমার কাছ থেকে টাকার হিসাব নিত, সে তোমাকে এক কথায় সব কিছু বাড়িতে পা রাখতেই আমি গভীর শ্বাস নিলাম এবং মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালাম। আমার সমস্ত প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়েছিল। আমি ভাইয়ের হাতে তাদের বয়সের ভরসা তুলে দিয়েছিলাম। এখন আমি নিশ্চিত ছিলাম যে ভাইয়ের জীবন আবার সুখে ভরে যাবে এবং শাশুড়ি মাও শান্তিতে ঘুমাতে পারবেন। বাড়িতে আবার সুখের বন্যা এসেছিল। ভাইয়ের বাড়ি বসতে দেখে আমার হৃদয়ও শান্তি পেয়েছিল। জীবন একটি নতুন মোড় নিয়েছিল এবং এই মোড়ে সবার মুখে হাসি ছিল। শেষ পর্যন্ত সবকিছু ভালো হয়ে গিয়েছিল। তাই বন্ধুরা, প্রতিটি পরিবারে যদি আরতির মতো বউ থাকে, তবে প্রতিটি বাড়ি সবসময় হাসি খুশি এবং সুখে ভরে থাকবে। তাই বন্ধুরা, আজকের গল্প এটাই ছিল। এই গল্প সম্পর্কে আপনার মতামত কী তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভাল লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।